আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে ডাকসু যে নির্বাচন। ডাকসু নির্বাচনটা বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে একটি বেশ প্রভাব পড়ে, সময় প্রভাব পড়েছিল। কারণ সামনে রয়েছে জাতীয় নির্বাচন, সেটার প্রেক্ষাপট যদি চিন্তা করি সেখান থেকে এই নির্বাচনটা একটি প্রভাব ফেলবে। যদিও মিডিয়াগুলো কিন্তু যতটুকু না এটার হাইপ হওয়া দরকার তার থেকে বেশি হাইপ নিয়ে চলে আসছে সময়। তো আমি এই ভিডিওতে এই বিস্তারিত আলোচনাগুলো করব। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন। আসুন আমরা মূল আলোচনায় কি বিষয় নিয়ে মূলত ডাকসুর চর্চাগুলো হচ্ছে বা হবে। এখন দেখেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে একটা পাওয়ার পাওয়ার বলা যায় যে পলিটিক্স, মানে আপনি যত বেশি পাওয়ারফুল হবেন রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে, বা ছাত্র সংগঠনগুলো যত বেশি আপনার পাওয়ারফুল হবে, মাঠে সবচেয়ে বেশি কাজ করতে পারবে, মাঠে অ্যাকোমোডেট হতে পারবে, এই ধরনের যে সংগঠন যদি আপনার থাকে তাহলে আপনি তত বেশি পাওয়ারফুল, এবং সেটাই হওয়া উচিত। কিন্তু পাওয়ারের ব্যালেন্স ইনব্যালেন্স বলতে আসলে এখানে মাসেল পাওয়ার পাওয়ার বলতে যে জনগণের সাথে কতটুকু সম্পৃক্ত, বা জনগণকে কত বেশি আপনি কাছে নিতে পারলেন, আপনার কর্মকাণ্ডে জনগণ কতটুকু হেল্পফুল হলো, বা জনগণ আপনাকে পছন্দ করলো কিনা, এই বিষয়গুলো কিন্তু আসলে পাওয়ারের আমি মনে করি জায়গায় কাজ করে। কিন্তু বাংলাদেশে যে রাজনীতির যে প্রেক্ষাপট সেটা হচ্ছে যে মাসেল পাওয়ার। একটা ছাত্র সংগঠনকে কতটুকু আপনি মাসেল পাওয়ার দিতে পারলেন, এবং তারা সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থায় কতটুকু প্রভাব বিস্তার করতে পারে, মাঠে কিভাবে আপনি দমিয়ে রাখতে পারবেন আপনার বিরোধীদেরকে, এই ধরনের একটা বিষয় বাংলাদেশের রাজনীতি কাজ করে। সেই জন্য এই ডাকসু নির্বাচন বা এই ছাত্র সংসদ নির্বাচনটা এক ধরনের প্রভাব ফেলে। কারণ বাংলাদেশের সামনে নির্বাচনটা বলা যায় যে এখন ছাত্র শিবির বা জামাত বা বিএনপি ছাত্রদল এদের একটি একচ্ছত্র নির্বাচন ব্যবস্থা, সেই ঠিক সেম প্যাটার্নে কিন্তু এই ডাকসু নির্বাচনটা হচ্ছে। শুধু ডাকসু নয়, রাকসু নির্বাচনেরও প্রস্তুতি চলছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এটা চলবে। তো এখন বিষয়টা হলো যে কেন আমরা আসলে এই জিনিসটাকে এত বেশি হাইপ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে রাজনৈতিক মডেল তৈরি করা হয়, যে এখান থেকে যারা বের হবে বা এরা বাংলাদেশের পাইপলাইনে যে রাজনীতি হবে সামনে আগামী 20, 30, 40, 50 বছর পরে, যাদের একটা রাজনৈতিক ক্যারিয়ার থাকবে, বা 20 বছর পরে যে রাজনৈতিক ক্যারিয়ার তাদের একটা শুরুয়াত বলা যায়। কিন্তু আসলে কি এটা কি আমাদের দেশের জন্য কি কোনো বলা যায় যে প্রোডাক্টিভ কোনো বিষয়? কারণ দেখেন যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট যে সংসদটা রয়েছে, কিন্তু তাদের বিষয়গুলো হচ্ছে টোটালি ভিন্ন, যে ক্ষমতা যাওয়া বা রাজনীতিটাকে ওভাবে চিন্তা করার বিষয় কিন্তু তাদের নয়। তারা হচ্ছে যে শুধুমাত্র একটা গন্ডি ইউনিভার্সিটির ভিতরে জিনিসগুলো নিয়ে কাজ করে। এরপরে যদি কেউ নির্বাচন করে বা নির্বাচন করে সে যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়, সেখানে ভিন্নভাবে তারা কাজ করে আইনের জন্য। কিন্তু বাংলাদেশে আইন প্রণয়নের জন্য কি কোনো এমপি কাজ করে? আসলে মূলত তারা কাজ করে না, কারণ বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতা বলতে কিছু নেই। বাংলাদেশের এমপিদেরকে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কিন্তু কোনো কিছু উল্লেখ করা থাকে না, আমি আসলে এটাই মিন করেছি। তো সেই জায়গা থেকে বলা যায় যে আমাদের যে যে কাঠামো, আমাদের রাজনীতির যে কাঠামো, সেটা আসলে এক ধরনের অস্থিরতা। আমি মনে করি এটাকে কোনোভাবে বলা যায় না যে এটা খুব সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। এবং এই রাজনীতিটা ছাত্র পর্যায় থেকে পাওয়ারফুল করে নিয়ে এসে এটাকে ব্যবহার করে একটা ইমেজ ক্রিয়েট করা, এটাই কিন্তু এখন মোটামুটি বলা যায় যে আহ, একটা মেইন ফোকাস কি পয়েন্ট হয়ে গেছে। তবে এখানে মেইন যে বিষয়টা কাজ করছে, যে আমরা যেটা আশা করেছিলাম যে 5ই আগস্টের পূর্বে যে ধরনের বাংলাদেশ ছিল, যে ডিভাইড অ্যান্ড রুল, মানে আমাদের মধ্যে এমন একটা পক্ষ তৈরি করা স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে, সেই বিষয়গুলো দিয়ে রাজনীতি করা হতো, এবং আমি সেটাকে আশা করেছিলাম যে বাংলাদেশে এই বিষয়টা বন্ধ হয়ে যাবে। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমার কাছে অবাক লাগছে, এখন পর্যন্ত এই সেই যে হাসিনার যে ডিভাইড অ্যান্ড রুল, যে মুক্তিযুদ্ধ বা একাত্তরকে সামনে নিয়ে এসে এটাকে ট্যাগলাইন সামনে নিয়ে এসে আবারও সেই রাজনীতি করা, আশা করেছিলাম এবার সেটা বন্ধ হবে। কিন্তু বিএনপির কাছে
এর থেকে বড় মানে বিরোধীদেরকে দমিয়ে রাখার জন্য বিএনপির কাছে এর থেকে বড় অস্ত্র বা বিএনপি সেই ইমোশন বা সেই জায়গাগুলো আর নেই। বিএনপি বিরোধীদেরকে একটা অস্ত্র ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানি, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে যে রাজনৈতিক একটা অস্বচ্ছতা। কারণ খালেদা জিয়াও কিন্তু এই ব্যাপারে, তাদের ব্যাপারে অনেক বক্তব্য আসতেছে এখন বিভিন্ন মিডিয়াতে। তো আমার একদম পরিষ্কার একটি কথা, যে আবারও যদি সেই বিভাজনের চিন্তা থেকে ডাকসু নির্বাচন কেউ এটা ব্যবহার করা হয়েছে, আমি এতটুকু শিওর সামনে জাতীয় নির্বাচন তো এটা আরো বড় আকারে ব্যবহার করবে, বাংলাদেশকে আবারও সেই ডিভাইড এন্ড রুল বা আবারও সেই 54 বছর আগের সেই পুরনো বস্তা পচা কথাগুলো যদি আবারও বলা হয়, ইনাফ। আমার মনে হয় বাংলাদেশ এখন মেচিউর এনাফ। এবং বাংলাদেশ বলা যায় যে এখন এমন একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ আমরা যদি আমেরিকান হিস্ট্রি ধরি, 250 বছরের হিস্ট্রি, তাদের যে সময় তারা পার করেছে, এটা কিন্তু অনেক বড় একটা লম্বা সময় তারা পার করেছে। এই লম্বা সময়টা যারা পার করেছে, এটা কিন্তু সহজ ছিল না। তাদের একটা বিরাট ডেভেলপমেন্ট করতে হয়েছে এই সময়টার মাঝখানে। ঠিক বাংলাদেশও আমি মনে করি 50-54 বছরের বয়স, যেটা এখন আসলে চ্যালেঞ্জিং এর মধ্যে অনেক কিছু তাদের আমাদের কি করতে হবে। আমেরিকানদের তখন ওই সময়ে অনেক কিছু ঠিক করা ছিল না, অনেক ধরনের ইনকনভিনিয়েন্স অ্যাক্টিভিটিস ছিল। তো আমি আশা করি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার যে রাজনীতি, সেগুলো যেন একটি দোলাচলের মধ্যে দিয়ে যেন না যায়, সুষ্ঠুভাবে যায়। এবং আশা করি আগামী সামনে যে নির্বাচন হবে সেটা যেন সুষ্ঠু নির্বাচন হয়, এবং ডাকসু নির্বাচনটা অবশ্যই যেন তার একটা প্রতিচ্ছবি দিতে পারে যে এমন একটা নির্বাচন। কারণ 5ই আগস্টের পর এটাই বাংলাদেশের জন্য প্রথম একটি নির্বাচন। যদিও এটা খুবই ছোট একটা পরিবেশন, কিন্তু এটাকে বলা যেতে পারে যে বাংলাদেশের নির্বাচন সামনে কি হবে সেটা একটা ডেমো হিসেবে বলা যেতে পারে। তো এটাই হচ্ছে আজকে আমার এই ডাকসু এবং আগামী নির্বাচন নিয়ে কথাবার্তা। আশা করি আম, সামনে আমরা আরো এই বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।